একদল তরুণ আইসা আমাদের নারী বোনদের উপরে আক্রমণ করলো। আমরা হতাশ হই, আমরা দেখলাম অস্ত্রের ব্যবহার। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের অনেক অনেক মেধাবী তরুণ আছে এবং আমরা এটা বিশ্বাস করি যদি মেধাবীরা সামনের দিকে এগিয়ে আসে, যদি মেধাবীরা নীতি নৈতিকতার সাথে আমাদের দেশটাকে নেতৃত্ব দেয়, তাহলে বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমাদেরকে তরুণদের দিকে তাকিয়ে মাঝে মাঝে আমাদেরকে হতাশ হতে হয়। আমরা যখন পরিসংখ্যানগুলো দেখি, 1 কোটির বেশি তরুণ মাদকাসক্ত ইয়াবা সেবন করে, আমাদের সামনে পরিসংখ্যানগুলো আসে, আমরা অনেক বেশি হতাশ হয়ে যাই। আমরা তরুণদেরকে দেখি একটা অংশ যাদের ভালো কিছু করার কথা ছিল, কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ে মেধার স্বাক্ষর রেখে বিশ্ববিদ্যালয়গুলোতে যায়, বিশ্ববিদ্যালয়গুলোতে নেশা নিয়ে পড়ে থাকে। আমাদের তরুণদের একটা অংশকে আমরা দেখলাম যে এই জুলাই বিপ্লবে আমাদের বাংলাদেশের তরুণরা নিজেদের যোগ্যতা প্রমাণ করার জন্য, মেরিটের ভিত্তিতে নিয়োগ এনশিওর করার জন্য তারা যখন রাজপথে নামলো, কতিপয় তরুণরা আইসা তাদের উপরে গুলি চালাইলো। আপনারা দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 তারিখে কিভাবে আক্রমণ করা হয়েছিল। এক ধরনের তরুণরা আমাদের উপরে আক্রমণ করেছে। আমরা যে আন্দোলনটা করতেছিলাম, আন্দোলন তো দেশের জন্যই করতেছিলাম, মানুষের জন্যই করতেছিলাম, একটা ইনসাফ ন্যায় প্রতিষ্ঠার জন্যই করতেছিলাম। কিন্তু এখানেও আমরা দেখলাম যে একদল তরুণ আইসা আমাদের নারী বোনদের উপরে আক্রমণ করলো। আমরা হতাশ হই, আমরা দেখলাম অস্ত্রের ব্যবহার। আমরা এটাও দেখেছি যে কয়েক বছর আগে একজন পত্রিকা খুললেই আমরা দেখতে পাই যে মাদকাসক্ত সন্তানের দ্বারা বাবা আহত হয়েছেন, খুনের ঘটনা আমরা একের পর এক দেখি। এ ধরনের বিষয়গুলো যখন দেখি আমরা খুব হতাশ হয়ে যাই। আবার আমরা কিছু পরিসংখ্যান আমাদের সামনে আসে যেগুলো আমাদেরকে অনেক বেশি আশাবাদী করে। আমরা দেখেছি যে বাংলাদেশের একদল তরুণ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা নেতৃত্ব দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখবেন সাদিক কায়েমরা নেতৃত্ব দিচ্ছে, মাঝহাররা নেতৃত্ব দিচ্ছে। তারা রাষ্ট্রকে চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে যে দেখো, 1 পয়সা দুর্নীতি ছাড়া শিক্ষার্থীদের জন্য কিভাবে কাজ করা যায়, কিভাবে শুধুমাত্র ভোট মানে ভোটের আগের দিন আমি তোমাকে টাকা দিব, ভোট কিনবো এবং আমার নির্বাচনটা শেষ, এরপরে আমি তোমাকে ভুলে যাব, এটা না হয়ে বছর ব্যাপী কিভাবে শিক্ষার্থীদের সমস্যার সমাধানগুলো করার জন্য কাজ করে যাওয়া যায়, এ তরুণরা আমাদেরকে আশা দেখাচ্ছে। গাজীপুর জেলার এবছরে যারা কৃতিত্বের সাথে 2026 সালে এসএসসি পরীক্ষা এবং দাখিল পরীক্ষায় যারা A+ পেয়েছে, তাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের সকলের প্রিয় গাজীপুরের কৃতি সন্তান, গাজীপুর কাপাসিয়া আসনের এমপি সাহেব, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন ভাই, সালাউদ্দিন আইবি ভাই উপস্থিত আছেন। আরও উপস্থিত আছেন গাজীপুর জেলার সভাপতি, আজকের প্রোগ্রামে যিনি সভাপতিত্ব করছেন। উপস্থিত আছেন গাজীপুরের মেহমান হিসেবে এসেছেন। বর্তমানে যে ছাত্র সংসদগুলো আছে এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ছাত্র সংসদ হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, এর জিএস, আমাদের সকলের প্রিয় মাঝহার ভাই সহ অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট শিক্ষার্থী ভাই ও বোনেরা। আমি শুনেছি যে আপনারা সকাল 8টায় এসেছেন এবং এখন পর্যন্ত আপনারা ধৈর্যের সাথে প্রোগ্রামে আছেন। তো আমরা ধৈর্যের বেশি পরীক্ষা নেব না ইনশাল্লাহ। আমাদের প্রধান আলোচকও চলে আসছেন, ভাই ইনশাল্লাহ কথা বলবেন, ভাইয়ের কথার মধ্য দিয়ে আমরা শেষ করব। আমরা ইসলামী ছাত্র শিবিরের অনেক ধরনের কার্যক্রম আছে, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কার্যক্রম হচ্ছে যারা মেধাবী তাদেরকে ফ্যাসিলিটেট করা, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা। আমরা দেখেছি যে আমাদের সোসাইটিতে নানা ধরনের অ্যাওয়ার্ড দেয়া হয় এবং তাদের নিয়ে অনেক ধরনের মাতামাতি হয়। কোনো একটা মানুষ কোনো একটা জায়গায় কোনো একটা কিছু করছে, কোনো একটা গান গাইছে, একটু ভালো খেলছে, তাকে নিয়ে দেখি যে নানা ধরনের মাতামাতি হয়। কিন্তু একটা সোসাইটি সামনের দিকে এগিয়ে যায় সেখানকার মেধাবীদের কার্যক্রমের মাধ্যমে। যদি মেধাবীরা নেতৃত্বে আসে,
যদি মেধাবীরা তার স্পেস পায়, যদি মেধাবীরা সমাজে কন্ট্রিবিউশন করার সুযোগ পায়, তাহলেই সে সমাজটা এগিয়ে যায়। তো আমরা এটা বারবার দেখেছি যে আমাদের মেধাবীদেরকে সেভাবে অ্যাপ্রিসিয়েট করা হয় না। তো ইসলামী ছাত্র শিবিরে যতগুলো কার্যক্রম আছে এর মধ্যে আমাদের চতুর্থ দফা সেটা হচ্ছে যে আমরা ছাত্রদের সমস্যার সমাধান করতে চাই। আবার যেহেতু আমরা একটি সুন্দর সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখি, এজন্য আমরা এটা ভেবেছি যে আমাদের তরুণদের মধ্যে যারা মেধাবী, যারা বিভিন্ন জায়গায় কন্ট্রিবিউশন করতেছে, গুরুত্বপূর্ণ অবদান রাখতেছে, তাদেরকে একটু সামনের দিকে নিয়ে আসা দরকার, তাদেরকে রিওয়ার্ড দেওয়া দরকার। এজন্য আসলে এ প্লাস সংবর্ধনার মতো আয়োজনগুলো করা হয়। 2026 সালে যারা এ প্লাস পাইলো, আমি নিজেও একসময় এ প্লাস পেয়েছিলাম যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। আমাদেরকেও এরকম সংবর্ধনা দেওয়া হয়েছিল। সংবর্ধনা অনুষ্ঠানে আমি এসেছিলাম, অতিথিদের কথাবার্তা শুনেছিলাম। এরও আগে ক্লাস 8-এ যারা বৃত্তি পেত তাদেরকেও ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হতো। আমি ক্লাস 8-এও বৃত্তি পেয়ে এরকম ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রমে সম্পৃক্ত হয়েছিলাম। তো ইসলামী ছাত্র শিবির এটা শুধুমাত্র অন্তর থেকে উপলব্ধি করে না, বরং অ্যাপ্রিসিয়েট করার জন্য নানা ধরনের আয়োজন করে থাকে। আমি একটু আগে আরেকটি প্রোগ্রাম থেকে আসলাম, যে প্রোগ্রামটার অন্যতম একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল, সেটা হচ্ছে যারা সিঙ্গেল ডিজিটধারী আছে একটা প্রতিষ্ঠানে, বিভিন্ন প্রতিষ্ঠানে যারা 1 থেকে 10-এর মধ্যে থাকে, যারা ভালো পড়াশোনা করে, তাদেরকে একটা সংবর্ধনা অনুষ্ঠান ছিল। এর বাইরে আজকে তো এ প্লাস সংবর্ধনা, যারা ইন্টারমিডিয়েটে এ প্লাস পাবে তাদেরকেও সংবর্ধনা দেয়া হয়। যারা এসএসসি থেকে কলেজে যায় তাদের ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামও করা হয়, বিভিন্ন শ্রেণীর ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম করা হয়, যে কার কোথায় যাওয়ার সুযোগটুকু আছে, বিষয়গুলো, এই ধরনের প্রোগ্রামগুলো আমাদের সামনে রাখা হয়। যারা বিশ্ববিদ্যালয়ে উঠে যায় তাদের জন্য গোল্ড মেডেল দেয়া থেকে শুরু করে, যারা 1 থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয় তাদের জন্য সংবর্ধনা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এইভাবে করে ছাত্রদের নিয়ে নানা ধরনের কর্মসূচি ইসলামী ছাত্র শিবির পালন করে থাকে। তো আজকের এ প্লাস সংবর্ধনা এ ধরনের একটি কর্মসূচি। আমাদের সামনে একদল তরুণ আসতেছে যারা ক্রিয়েটিভ। বাংলাদেশ হলো এমন একটা দেশ, যেই দেশ থেকে অসংখ্য শিক্ষার্থীরা বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে। সে সকল বিশ্ববিদ্যালয়গুলোতে যেয়ে তারা পিএইচডি ডিগ্রি অর্জন করতেছে, বড় বড় প্রতিষ্ঠানগুলোতে তারা চাকরি করতেছে। ইন্টেলের মতো বড় বড় কোম্পানি, মেটার মতো বড় বড় কোম্পানি, অ্যাপলের মতো কোম্পানি ইত্যাদি কোম্পানিতে তারা চাকরি করতেছেন এবং তারা গবেষণা করতেছেন। বিশ্বের বিভিন্ন রিনাউন্ড স্কলার, রিনাউন্ড বিশ্ববিদ্যালয়গুলোতে তারা গবেষণা করতেছে। আমরা খুব বেশি আশাবাদী হই। আমরা আশাবাদী হই সেই ধরনের তরুণদেরকে দেখে। কয়েক বছর আগে আমার মনে পড়ে যে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়েছিল, একজন ফার্স্ট হয়েছিল। ফার্স্ট হওয়ার পরে সে যখন অন্য একটা কোচিং আয়সা বলছিল যে তুমি তো ফার্স্ট হয়েছো, তোমাকে বলতে হবে যে তুমি ওই কোচিংয়ের পাশাপাশি আমাদের কোচিংও তুমি কোচিং করেছো। সে শিক্ষার্থী বলেছিল যে না, আমি যেই কোচিংয়ে করছি শুধু সেই কোচিংয়ের কথা বলবো, অন্য কোনো কোচিংয়ের কথা বলবো না। তাকে বলা হয়েছে, যেদিন তার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার রেজাল্ট হয়েছে, যেদিন সে ফার্স্ট হয়েছে, সেদিন তাকে চর মারা হয়েছে। সে চর খেয়ে সে আরো বিদ্রোহ হয়েছে। সে বলেছে তুমি আমাকে চর কেন, আমাকে মেরে ফেললো, আমি তোমার নাম বলবো না, কি করার করো। অথচ আমরা এর আগে দেখছি যে অনেক তরুণরা ফার্স্ট হয়, প্রত্যেক কোচিং তাদেরকে নিয়ে যায়, বলে যে সে আমাদের এখানে কোচিং করছিল। এই ধরনের তরুণদেরকে দেখলে আমরা আশাবাদী হই যে তাদের যেমন যোগ্যতা আছে, যেমন মেধা আছে, সেই সাথে তাদের নীতি নৈতিকতা আদর্শ আছে। আজকে বাংলাদেশের দিকে তাকালে আমরা দেখতে পাই যে বাংলাদেশে দুর্নীতির ছড়াছড়ি। যারা যত বেশি পড়াশোনা করেছে তারা নানাভাবে এই সকল দুর্নীতির সাথে জড়িত। বড় বড় সরকারি কর্মকর্তা যারা আছে তাদের কি পড়াশোনা আমাদের চেয়ে কম নাকি বেশি? অবশ্যই বেশি। দুর্নীতি তাদের দ্বারাই বেশি হয়। বাংলাদেশ একটা দরিদ্র দেশ, বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ। আমরা একটা সময় পার করতেছি যে সময়টাতে আমাদের প্রচুর তরুণ প্রজন্ম আছে। আমরা বারবার বলেছি যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা একটু সুন্দর করেন,
কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় বাজেট দেয়া হয়, বাজেট দেওয়ার পাশাপাশি মন্ত্রণালয় ভিত্তিক বাজেট দেওয়ার পাশাপাশি আরও একটা বড় অংশ বরাদ্দ দেয়া হয়। অন্যতম একটা বড় কারণ হলো সেখানে দুর্নীতি করা যাবে। নতুনভাবে সংসদে আইন পাস হয়, ঠিক আছে, মানে বাজেটে দেয়া হয়েছে যে কি শিক্ষার্থীদেরকে একটা করে ড্রেস দিবে, এজন্য কোটি কোটি টাকার বাজেট। এবং আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পুরো দুর্নীতির জন্য, সম্পূর্ণ দুর্নীতি করার জন্য এই সেক্টরটা তারা উদ্ভাবন করেছে। ড্রেস দিবে, ড্রেস দেওয়ার নাম করে দুর্নীতি করবে। এরপরে খাদ্য দেবে, খাদ্য দেওয়ার মানে হইলো এটা দুর্নীতির অন্যতম একটা বড় খাত। এইভাবেই চলতেছে আমাদের দেশ। আমাদের দেশ তো অনেক সমৃদ্ধ হওয়ার কথা ছিল। আমরা যদি একটু তাকাই, বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল, অ্যাট দ্য সেম টাইম মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ অন্যান্য দেশগুলো স্বাধীন হয়েছিল। সিঙ্গাপুরে যিনি লি কুয়ান ইউ, উনি সিঙ্গাপুরের প্রেসিডেন্ট ছিলেন। উনি বলতেছিলেন যে 1974 সালে বাংলাদেশে ঠিক স্বাধীনতার পরে যে দুর্নীতি হয়েছিল খুব বেশি, এজন্য বাংলাদেশে একটি দুর্ভিক্ষ হয়েছিল। দুর্ভিক্ষে প্রায় অসংখ্য লাখ লাখ মানুষ মারা গিয়েছিল। দুর্ভিক্ষ নিয়ে চিত্রাঙ্কন করেছিল জয়নুল আবেদিনরা, এখনো এগুলো বিখ্যাত চিত্রকর্ম। তো উনি বলতেছিলেন, লি কুয়ান ইউ, উনি সিঙ্গাপুর থেকে গিয়েছেন, উনি বলতেছেন যে তৎকালীন বাংলাদেশে যিনি প্রেসিডেন্ট ছিলেন 1974 সালে, উনিও গিয়েছেন। উনি জাতিসংঘে গিয়েছেন, যাওয়ার পরে উনি বলতেছেন যে আমাদের এখানে দুর্নীতি হয়েছে, এই সেই অবস্থা। লি কুয়ান ইউ তার আত্মজীবনীতে লিখতেছে যে আমি দেখলাম যে মানুষটা বলতেছে তার দেশে দুর্নীতি, সেখানে ভিক্ষাবৃত্তি করতেছে, কিন্তু সে যে বিমানে এসেছে, একটা রিজার্ভ বিমানে সে এসেছে। অথচ লি কুয়ান ইউ উনি প্রেসিডেন্ট হয়ে গিয়েছেন ভাড়া, মানে অন্য সাধারণ প্যাসেঞ্জারদের সাথে উনি গিয়েছেন। উনি বলতেছেন যে এদের আত্মমর্যাদা এত কম কেন। উনি বলতেছেন যে আমাদের দেশের দুর্নীতি, কিন্তু সে তো নিজেই খরচ করতেছে, নিজেই অপচয় করতেছে। সিঙ্গাপুর আজকে কোথায় চলে গিয়েছে, আমরা আজকে কোথায় পড়ে আছি। সিঙ্গাপুরের মেধাবীরা, যোগ্যতা সম্পন্ন মানুষরা সততার সাথে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছে। মালয়েশিয়ার দিকে তাকান, একজন ডাক্তার মাহাথির মোহাম্মদ, এবং তার সাথে সহযোগী হিসেবে উনি পাইছিলেন আনোয়ার ইব্রাহিমকে। আনোয়ার ইব্রাহিম ইসলামী ছাত্র শিবিরের একটা প্রোগ্রামে এসেছিল, উনি যখন ছাত্র নেতা ছিল। এটা 90-এর দশকে আর কি, 70 থেকে 80-র মধ্যে এই সময়টাতে, আর 90-এর দশক 80-র পরে আগে এই সময়টাতে উনি এসেছিলেন। তো লি কুয়ান ইউ যখন এসেছিলেন বাংলাদেশে, মাহাথির মোহাম্মদ ওই সময় এসেছিলেন। মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার অন্যতম একজন ক্রিয়েটিভ তরুণদের মধ্যে একজন ছিলেন। উনি একটা অর্গানাইজেশন চালাইতেন। মাহাথির মোহাম্মদ দেখছেন যে আনোয়ার ইব্রাহিমের মাঝে যোগ্যতা আছে এবং সততা আছে। উনি আনোয়ার ইব্রাহিমকে টেনে নিয়েছেন, তার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে পরিবর্তন করেছেন, এবং উনি পরবর্তীতে উপপ্রধানমন্ত্রী ছিলেন। মালয়েশিয়া হচ্ছে সেই দেশ, 1971 সালে যুদ্ধের পরে আমরা জানি যে বাংলাদেশের কী অবস্থা ছিল, অর্থনৈতিকভাবে খুবই ভঙ্গুর অবস্থায় ছিল। এই সময়টাতেও মালয়েশিয়ার লোকজন বাংলাদেশে আসতো, তারা স্কলারশিপ নিয়ে এখানে পড়াশোনা করত। বাংলাদেশ সরকার তাদেরকে স্কলারশিপ দিত। কিন্তু আজকে এমন একটা সময় এসেছে যে বাংলাদেশের অসংখ্য তরুণ মালয়েশিয়ায় যায় পড়াশোনা করতে, তার চেয়ে বেশি তরুণ যায় মালয়েশিয়ায় কাজ করতে বিভিন্ন সেক্টরে। তারা আগায় গেছে, আমরা এখনো পিছায় আছি। শুধুমাত্র আমরা যোগ্য নেতৃত্ব পাই না, ভালো নেতৃত্ব পাই না। আমাদের সম্পদের কোনো অভাব নাই। বাংলাদেশে আল্লাহ এমন সম্ভাবনা দিয়েছেন যে পৃথিবীর এমন একটা দেশ, যে দেশে যেখানে আপনি একটা বীজ বপন করেন সেখানে একটা গাছ হয়ে যাবে। পৃথিবীর অনেক দেশে এরকম নাই। আমাদের সমুদ্র আছে, বিশাল সমুদ্র আমাদের সাথে আছে। পৃথিবীর অনেক দেশ আছে যারা ল্যান্ডলক কান্ট্রি, যাদের সমুদ্র নাই, সামান্য একটা ব্যবসা। এরপর চায়নার উপরে, ভুটানের দিকে তাকান, কত ডিপেন্ডেন্ট অন্য দেশগুলোর উপরে। বাংলাদেশে এই সম্ভাবনাটা আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সম্ভাবনাটাকে কাজে লাগানো হচ্ছে না যে কোনোভাবেই হোক। আমাদের যারা তরুণ আছেন তাদেরকে আমরা বলবো যে আমাদের অন্যতম একটা বড় জায়গা, আমাদের ব্যর্থতার অন্যতম একটা বড় জায়গা হচ্ছে আমাদের নীতি নৈতিকতা কম। আমাদের দুর্নীতিগ্রস্ত সমাজ, যারা দুর্নীতি করে তারাই সমাজের নেতৃত্ব দিচ্ছে, এটাই হচ্ছে আমাদের অন্যতম একটা বড় সমস্যা।
তো আপনি যে ধর্মেরই হন না কেন, আপনার ধর্ম আপনাকে ভালো কিছু শেখায়। ইসলাম তো আপনাকে চমৎকারভাবে শেখায় যে আপনি দুর্নীতি করতে পারবেন না, আপনি অন্যের এক পয়সা আপনি মেরে খাইতে পারবেন না। যদি আমাদের শাসকরা এরকম হতো, যদি আমাদের সবাই এরকম হতাম আমরা, তাহলে নিশ্চয়ই আমরা এগিয়ে যেতাম। সম্মানিত উপস্থিতি, আমাদের সময় খুবই সংক্ষিপ্ত। ইসলামী ছাত্র শিবির এটাই আপনাদের কাছে চায় যে আপনারা নীতি নৈতিকতার সাথে গড়ে ওঠেন। ইসলামী ছাত্র শিবির এই জন্য নানা ধরনের আয়োজন, নানা ধরনের কর্মসূচি পালন করে থাকে। আমরা বিশ্বাস করি যে তরুণরা এগিয়ে আসলে আমরা একটি পরিবর্তন দেখতে পাবো ইনশাআল্লাহ। তো আমরা যে সমাজটাতে আছি, আমাদেরকে একটু পরিবর্তনের স্বপ্নটা দেখতে হবে, আমাদেরকে দেখতে হবে। আপনারা দেখবেন যে 2024 সালের আগেও আমরা ভাবছিলাম যে আমাদের উপরে একটা ফ্যাসিবাদী শাসন কাঠামো চেপে বসছে, এখান থেকে মুক্তি পাওয়া সম্ভব না। আমরা চাকরির অধিকার চাচ্ছি, আমাদেরকে মারা হচ্ছে, আমাদেরকে বলা হচ্ছে তোরা রাজাকার। জন্মই হয় না 1971 সালে, আমরা চাকরি চাচ্ছি, চাকরি মেধার ভিত্তিতে হবে এটার দাবি জানাচ্ছি, আমাদেরকে বলা হচ্ছে যে তুমি রাজাকার। আমরা ভাবছিলাম যে পরিবর্তনটা অনেক কঠিন, কিন্তু আমাদের কতিপয় তরুণ রাজপথে নেমে গিয়েছিল। আবু সাঈদ একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন, A+ পেয়েছিল সে, কিন্তু জাতির বৃহত্তর প্রয়োজনে সে রাজপথে নেমে এসেছিল, বুলেটের সামনে দাঁড়াইছিল। আবু সাঈদের বুকে যখন গুলি করা হয়েছিল, আমরা কেউ আর ঘরে বসে থাকতে পারি না, আমরা সবাই রাজপথে নেমে এসেছি। একের পর এক গুলি চালানো হয়েছে, প্রত্যেকটা জায়গা থেকে আমাদেরকে সরাই দেওয়ার চেষ্টা করা হয়েছে। পুলিশ বলেছে একটি মারি একটি যায়, অন্যটি যায় না। আমার খুবই অবাক লাগে যে একটা ছবি আমি দেখতেছিলাম, একটা ভিডিও আমি দেখতেছিলাম, একজন তরুণকে মেরে ফেলা হয়েছে, আরেকজন বন্ধু তাকে ধরছে, পুলিশ গুলি করতেছে, কিন্তু সে বন্ধু তাকে ফেলে চলে যাচ্ছে। আমরা এই ধরনের তরুণ পেয়েছি। আমরা আবু সাঈদের মতো সাহসী তরুণ পাইছি যে সত্যের প্রয়োজনে ইনসাফ প্রতিষ্ঠার জন্য জীবনকে উৎসর্গ করে ফেলতে পারে। আমরা অসংখ্য চোখ হারানো, হাত পা হারানো মানুষজনকে পাইলাম। এরপরও যদি আমরা পরিবর্তনগুলো না ঘটাইতে পারি, আমাদের জন্য বড়ই দুর্ভাগ্যের, আমাদের জন্য বড়ই কষ্টের। তো আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে আপনাদের হাত ধরেই পরিবর্তনটা হবে ইনশাআল্লাহ, আমরা এই প্রত্যাশা রাখি। আর আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আমি বিশ্বাস করি যে আপনারা মনে করবেন না যে আপনার SSC পরীক্ষা এটাতে ভালো করছেন, অনেক বড় কিছু হয়ে গিয়েছে। আমি অনেককে দেখেছি এরকম SSC পরীক্ষায় A+ পাইছে, ইন্টারে যে A+ পায় নাই, ইন্টারে A+ পাইছে, কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পায় নাই, বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, বিশ্ববিদ্যালয় থেকে সে ধ্বংস হয়ে বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছে, ভালো মতো ছাত্রত্ব শেষ করতে পারে নাই। শহীদ আবরার ফাহাদে যারা হত্যাকারী ছিল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে যারা বিশ্বজিৎ দাসকে কুপিয়ে হত্যা করেছিল, তারা এরকম SSC HSC শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল, বুয়েটের মতো জায়গায় ভর্তি হয়েছিল, প্রেস্টিজিয়াস জায়গা, কিন্তু সার্টিফিকেটটা নিয়ে বাইর হতে পারে না। কত হিংস্র তারা হয়ে গিয়েছিল। একজন ছাত্র হয়ে আরেকজন ছাত্রকে রাতভর নির্যাতন করেছে শুধুমাত্র একটা কারণ, সে দেশের পক্ষে স্ট্যাটাস দিয়েছিল। এজন্য আপনাদের খুব বেশি আনন্দিত হওয়ারও কিছু নাই। আমি তো A+ পাইছি, আলহামদুলিল্লাহ। A+ অনেক পায় বাংলাদেশে, বিশ্ববিদ্যালয়ে সিট আছে কয়টা? খুবই কম, 40, 50, 60 হাজার সর্বোচ্চ সিট। আর A+ পাইছেন আপনারা 1,30,000-এর উপরে, 1,20,000 নাকি কত? 1,16,000, ঠিক আছে, A+ পেয়েছেন। তো এই জন্য আপনাদেরকে এই কনসিস্টেন্সি এটা ধরে রাখতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে। ইউ হ্যাভ টু ফাইট উইথ দ্য ওয়ার্ল্ড। আপনি যে SSC পাশ করেছেন, কেউ না কেউ আমেরিকার কোন একটা কলেজ থেকে সে স্কুল থেকে সে SSC পরীক্ষা দিয়েছে, ইন্ডিয়ার কোন একটা রাজ্যের কোন একটা স্কুল থেকে একজন SSC পরীক্ষা দিয়েছে। আমাদেরকে তাদের সাথে কম্পিটিশন করতে হবে। এই কম্পিটিশনের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, ঠিক আছে? আমি আপনাদেরকে প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানাচ্ছি। নানা ধরনের স্কিলস আপনাদের লাগবে, সেই সাথে সবচেয়ে বেশি জরুরি যেটা, সেটা হচ্ছে নীতি নৈতিকতা, আদর্শ।
একটা গল্প বলেই আমি শেষের দিকে আগাচ্ছি, যে গল্পটা হলো এরকম যে একজন একজন কিশোর, উনি একজন বিশ্বের একজন জ্ঞানী ব্যক্তির কাছে গিয়েছেন। জ্ঞানী ব্যক্তিকে যায় বলছেন যে একটা কাজ করেন, আমাকে বলেন চালাক ব্যক্তিকে। তেল দিয়েছে, তেল দিয়ে বলছে যে পেছনে আমার একটা বড় এলাকা আছে, তুমি এটা একটু ঘুরে আসো, দেখে আসো কি অবস্থা, কি আছে সেখানে। কিন্তু একটা শর্ত হলে এই চা চামচ দিছি, চা চামচের তেল পরা যাবে না। তো সে করছে, চামচ নিছে, তেল নিছে, তেল নেওয়ার পরে সে পুরো এলাকা ঘুরে আসছে, আসে জ্ঞানী ব্যক্তির সামনে দাঁড়াইছে। জ্ঞানী ব্যক্তির সামনে দাঁড়ায় বলছে, দেখেন আমার চামচও আছে, তেলও আছে, চামচ তেল কোনোটাই পরে নাই। জ্ঞানী ব্যক্তি জিজ্ঞেস করছে যে তুমি কি দেখছো? তখন সে বলে যে আমি তো আসলে তেমন কিছু দেখি না, আমি শুধু চামচের তেলের দিকে তাকাইছিলাম যাতে করে এটা না পড়ে। এরপরে আরেকবার বলছে যে এবার তুমি আরেকবার যাও, গিয়ে আমার অনেক কিছু আছে, এই জিনিসগুলো তুমি দেখে আসবা। চামচ দিছে, চামচে তেল দিছে। এরপরে সে চামচ আর তেল নিয়ে সে পুরো এলাকা ঘুরছে। ঘোরার পরে সে অবাক হয়েছে, এখানে অনেক সুন্দর সুন্দর মনুমেন্ট, ঝর্ণা, অনেক কিছু। এরপরে সে জ্ঞানী ব্যক্তির সামনে এসে বলা শুরু করছে, আমি এই দেখছি, সেই দেখছি। জ্ঞানী ব্যক্তি তাকে থামাইছে যে তোমার চামচে তেল কোথায়? এরপর সে দেখে যে আমার চামচে তো তেল পড়ে গিয়েছে। তো জ্ঞানী ব্যক্তি তাকে বলছেন যে চালাক হলো সেই যে এরকম সব কিছু দেখবে, কিন্তু তার চামচেও থাকবে, চামচে তেলও থাকবে। তা আমাদের নীতি নৈতিকতা আদর্শ হলো এরকম যে মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। আমাদেরকে পরিবর্তনের স্বপ্নটা দেখতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা এটাই পাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখেছেন পরিবর্তনের, এবং স্বপ্নটা উনি বাস্তবায়ন করে গিয়েছেন। এমন এক সমাজে উনি আসছিলেন, যেই সমাজে আপনার একটি ঘটনা নিশ্চয়ই পড়েছেন, একজন সাহাবীর ঘটনা। পরবর্তীতে উনি ইসলাম গ্রহণ করেছেন। উনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা করতেছিলেন যে আরবের জাহিলিয়াতটা কীরকম ছিল। এখানে এক গোত্র আরেক গোত্রের সাথে মারামারি, অশ্লীলতা, বেহায়াপনা, মাদক, অন্যান্যর ছড়াছড়ি ছিল, নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। এরকম একটা সমাজ ব্যবস্থা ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উনি স্বপ্ন দেখাচ্ছিলেন। আয়েশা বলতেছিলেন যে আল্লাহ রসুল, আমার মেয়ে সন্তান হলেই আমি তাকে মেরে ফেলতাম, এটাই ছিল আমার কাজ, আমি সহ্য করতে পারতাম না। তো একবার আমার এক সন্তান হয়েছে, আমার ওয়াইফ গোপন করে রেখেছে, আমি কিছুদিনের জন্য বাইরে ছিলাম। তো আমার ওয়াইফ তাকে বড় করেছে আস্তে আস্তে। তার যখন একটু বয়স হয়েছে, সে যখন কথা বলা শিখেছে, এরপরে আমার ওয়াইফ আমার সামনে নিয়ে এসেছে। আমার সন্তান আমাকে বাবা বাবা বলে ডাকতো। আমি দেখার পরে আমার ওয়াইফ ভেবেছে আমার এই বাবা ডাক মনে হয় আমার হৃদয় গলিয়েছে, কিন্তু আমার হৃদয় তখনও গলে নাই। আমি আমার সন্তানকে নিয়েছি, মেয়ে সন্তান নিয়ে মরুভূমির একটা জায়গায় গিয়েছি। জায়গায় গিয়ে আমি কবর খুঁড়েছি। কবর খুঁড়ার পরে আমি যখন মাটি খুঁড়তেছিলাম, তখন আমার মেয়ে বলতেছিল যে বাবা তুমি কি করতেছ? আমি বলছিলাম যে আমি একটা কাজ করতেছি। আমার দাড়িতে যখন, আমার শরীরে যখন বালু লেগে যাচ্ছিল, এগুলো দেখে আমার মেয়ে হাসতেছিল। পরবর্তীতে আমি তাকে কবরে নামাইছি। মেয়ে ভাবছে যে আমি তার সাথে খেলাধুলা করতেছি। আমি সেখানে আমার মেয়েকে পাথর দিয়ে মেরেছি এবং আমি সেখানে তাকে কবর দিয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এসে সে ঘটনার বর্ণনা করছিল আর কান্না করছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এই সমাজের উনি পরিবর্তন ঘটিয়েছিলেন। কুরাইশরা চলে আসছে, কাফেররা চলে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে, মদিনাকে ধ্বংস করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর খুঁড়তেছিলেন, পরীক্ষা খনন করতেছিলেন। পরীক্ষা খনন করতে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরে বাড়ি দিচ্ছিলেন আর বলতেছিলেন যে একদিন রোম জয় হবে, একদিন পারস্য জয় হবে। এমন একটা সময় আসবে, সানা থেকে হাজরে মাউত পর্যন্ত একজন নারী রাতের অন্ধকারে হেঁটে যাবে, আল্লাহ ছাড়া তাকে আর কোনো কিছুর ভয় করতে হবে না। ইতিহাস সাক্ষী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় জাকাত কেউ নিবে এরকম লোক খুঁজে পাওয়া যাচ্ছিল।
জাকাত নিয়ে সবাই ঘুরে বেড়াচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্নটি দেখেছিলেন, পরিবর্তনটা উনি করেছিলেন। তো আমাদেরকে আসলে পরিবর্তনের স্বপ্নটা দেখতে হবে। ইসলামী ছাত্র শিবির এটাই চায় যে আপনাদের হাত ধরে পরিবর্তনটা আসুক, আপনাদের হাত ধরে পরিবর্তনটা হোক, আপনাদের হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাক। আমরা এই প্রত্যাশা রাখছি। দেখা হবে ইনশাল্লাহ। তোমাদের অনেকেই তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবা, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে যাবা, তোমরা ডক্টর হবা, ইঞ্জিনিয়ার হবা, বিভিন্ন প্রতিষ্ঠানে যাবা। আমরা প্রত্যাশা করি যে তোমাদের হাত ধরেই বাংলাদেশ পরিবর্তন হবে ইনশাল্লাহ। ইসলামী ছাত্র শিবির তোমাদের সাথেই থাকতে চায়, তোমাদের সাথেই থাকবে ইনশাল্লাহ। এই প্রত্যাশা রেখেই শেষ করছি। তোমাদের উত্তর সাফল্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।